গত বছর আজকের দিনটার কথা আপনাদের সবার মনে আছে, আর কারোর কারোর যদি স্মৃতি থেকে খানিকটা আবছা হয়ে যায় সেটা রাজনৈতিক নেতারা মনে করাচ্ছেন বারবার করে। আসলে আজও একটা অংশের মানুষ মনে করেন যে আরজি করের 7-8 তারিখের রাতের বেলা, মানে 9 তারিখ ভোরবেলা যে খুনটি হয়েছিল, কর্মরত অবস্থায় এক মহিলা চিকিৎসককে খুন করা হয়েছিল, এই ঘটনায় এখনো অপরাধীরা খুল্লাম খুল্লা ঘুরে বেড়াচ্ছে আকাশের নিচে। একটা অংশের মানুষ এটা আজকে মনে করেন। আর গত বছরের পর থেকে, মানে 9 তারিখের থেকে এই আজকের দিন পর্যন্ত যে 365টা দিন পেরিয়ে গেল, তার প্রতিদিন প্রতি মুহূর্তে কাদম্বিনীর বাবা মাকে কুরে কুরে খেয়েছে তার মেয়ের হারিয়ে যাওয়ার ব্যথা এবং যন্ত্রণা। কিন্তু খুব অদ্ভুতভাবে দেখুন একটা জিনিস, যে গত বছর এই যে আমরা যে ছবিগুলো দেখাচ্ছি, আপনাদের স্মৃতিতে এই ছবিগুলো ধরা আছে এখনো, ভারতের জাতীয় পতাকা হাতে রাত জাগো আন্দোলনের কথা। গত বছর 14 তারিখ রাতের বেলায় রাত জাগো হয়েছিল। সমাজের সমস্ত স্তরের মানুষ, সেখানে বৃদ্ধা থেকে শুরু করে, কচিকাঁচা থেকে শুরু করে, মধ্যবয়স্ক থেকে শুরু করে, স্কুল কলেজের পড়ুয়া, ঘরের গৃহিণীরা, আমরা সবাই এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। সবাই চেয়েছিলেন মন থেকে যে যাতে অপরাধী ধরা পড়ে। তখনও মানুষ কিন্তু মনে করছিল যে সঞ্জয় রায় প্রকৃত অপরাধী নয়। আজও মানুষ মনে করছে হয়তো অনেকে সঞ্জয় রায় প্রকৃত অপরাধী নয়। কিন্তু এই আন্দোলন, যেটা গত বছরের যে আন্দোলন, যার সঙ্গে শিল্পী সত্তা, যার সঙ্গে বিভিন্ন সমাজের ফেটার্নিটি, আইটি দপ্তর থেকে সার্ভিস বয় থেকে শুরু করে যারা বাড়িতে বাড়িতে খাবার সরবরাহ করেন তাদের থেকে সবাই আন্দোলনে ছিলেন। আজকের এবার আমরা এই আন্দোলন কিছু কিছু ইউনিক প্রেজেন্টেশন আমাদেরকে দিয়েছে। সেটা কি, যখন লালবাজার অভিযান করলেন জুনিয়র ডাক্তাররা, তখন এই ছবিটা দেখাচ্ছে আজকের। গতবারের যে আন্দোলন, তার থেকে পার্থক্য এটাই এই আন্দোলনের, যেটা আজকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একাধিক বিজেপি নেতার উপস্থিতিতে বিজেপির পতাকা ছাড়া জাতীয় পতাকা নিয়ে ন্যায়ের দাবিতে, অন্যায়ের প্রতিবাদে পদযাত্রা, এবং সেখানে দেখা যাচ্ছে যে এই ব্যারিকেড ধরে টানাটানি, হাঁচড়াহাঁচড়ি, অর্থাৎ কনভেনশনাল পুরনো স্বাভাবিক যে রাজনৈতিক আন্দোলনগুলোর মতোই ছবি। দেখুন, দুটো ছবি পাশাপাশি রেখেছে আমার টিম। একটাতে রয়েছে গত বছরের রাত জাগো, আর এটা হচ্ছে আজকের নবান্ন অভিযান। দুটো ছবি পাশাপাশি রাখছি। একটাতে সাধারণ মানুষের উপস্থিতি, আরেকটাতেও সাধারণ মানুষের উপস্থিতি, এবং সেখানে রাজনৈতিক কিছু চেনা মুখ তারা রয়েছেন। নেট ফল ইজ ইকুয়াল টু কি, বিচারহীন 1 বছর, তাই না? গতবারের যে আন্দোলন আর এই আন্দোলন, অর্থাৎ বিচারহীন 1টা বছর। কেন বিচারহীন? যদি সঞ্জয় রায় অপরাধী হয় তাহলে তো তাকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু সঞ্জয় রায় তার একাধিক বক্তব্যে বলছে সে সেখানে ছিল না, সে খুন করেনি ইত্যাদি। হতে পারে অপরাধীর এই ধরনের কথা বলে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে পারে, আমার সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ব্যাপার হচ্ছে এই যে আন্দোলনের দুটো রূপ আমরা আজকে দেখলাম, আজকে আমরা আলোচনা করব এই বিষয় নিয়ে, কিন্তু তার আগে আপনাদেরকে দেখাবো যে আজকের এই আন্দোলনে, এই যে নবান্ন অভিযানে আহত হলেন একাধিক সাধারণ মানুষ, একাধিক বিজেপি নেতা এবং কাদম্বিনীর বাবা মাও। কাদম্বিনীর বাবা মা যখন আহত হলেন, মায়ের কপাল ফুলে গেল। বাবাও আহত হয়েছেন, পেটে এবং পায়ে আঘাত লেগেছে। কি বলেছেন তারা, শোনাবো আপনাদের। মেরেছে আমাকে, প্রচন্ড মেরেছে, আমি কথা বলতে পারছি না অতটা। কপাল ফুলে গেছে, হাতের শাখা ভেঙে দিয়েছে, সারা হাতে চোট লেগেছে। মেরেছে, পুলিশ লাঠি দিয়ে মেরেছে। আমার হাতের শাখা ভেঙে দিয়েছে, সেই ঘাড়ে মেরেছে, সমস্ত জায়গায়। বাবাকেও মেরেছে। আমাদের রাস্তায় অ্যাটাক করা হয়েছিল, অনেক পুলিশ মিলে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, মেরে ফেলার। যাতে অসুবিধা হয়, সরকারের যাতে সুবিধা, সরকারের জন্যই সব কাজ করে। পুলিশের সভা প্রথম 9 তারিখ আমার মেয়ের যখন ডেড বডি সেমিনার রুমে পড়েছিল, তখন আমার ওয়াইফ পুলিশের পায়ে ধরে কেঁদেও সেই সেমিনার রুমে ঢুকতে আমরা পারিনি 3.5 ঘন্টা, যতক্ষণ মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে কথা না বলেছেন। বেশ, এবার
আপনাদেরকে আজকে যারা রয়েছেন আমাদের সঙ্গে আলোচনায় পরিচয় করিয়ে দিই তাদের সাথে। আমাদের সঙ্গে রয়েছেন শতরূপাদি বিজেপি মুখপাত্র স্টুডিওতে, স্বাগত জানাবো শতরূপাদিকে আজকের অনুষ্ঠানে। কিষাণু মিত্র টিএমসি তৃণমূল কংগ্রেস মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন অনলাইনে। কিষাণুদু, আপনাকে স্বাগত জানাই। আজিজুল বিশ্বাস রাজনৈতিক বিশ্লেষক, যদিও এখন আজিজুল দা বিভিন্ন প্যানেলে গিয়ে বলছেন যে আমি তো সরাসরি তৃণমূল করি, তো কাজে আমাকে রাজনৈতিক বিশ্লেষক না করে বলে তৃণমূলই রাজনৈতিক বিশ্লেষক বললে মনে হয় ভালো হয়। তৃণমূলই রাজনৈতিক বিশ্লেষক হতেই পারে, তৃণমূলের কেউ রাজনীতির বিশ্লেষক হতে পারে না, হতেই পারে, খুব স্বাভাবিক প্রক্রিয়া এটা। আচ্ছা, অন্যদিকে রয়েছেন আমাদের বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর রঞ্জন ভট্টাচার্য, আর কিছুক্ষণের মধ্যেই তিনি আসবেন, আমরা পরিচয় করিয়ে দেবো আসলে। আচ্ছা, এবার আমি শুরু করতে চাইবো আজকে কিষাণুদাকে দিয়ে। কিষাণুদা, যে প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে আসবে, স্বাভাবিক মানুষের মধ্যে মনে একটা দাগ কাটবে, আজকের এই পুরো সারাদিনের যা ঘটনা ঘটলো, একদিকে হাজরা মোড় থেকে শুরু করে কালীঘাট অভিযান, অন্যদিকে এই নবান্ন অভিযান, সব কিছুর পরে আহত হলো কাদম্বিনীর বাবা মা। এই ক্ষেত্রে রাজ্য পুলিশ বা রাজ্য পুলিশের যে ইউনিট ওখানে ছিল, তারা অন্ততপক্ষে এই বাবা মাকে হয়তো লাঠির বাড়িটা না মারলেই ভালো হতো, এটা অনেকে মনে করবেন, এবং এটা মনে খুব খারাপ লাগার একটা জায়গা। দেখুন, মেয়ের বিচার চাইতে যারা বাবা মা তারা জানেন যে তাদের কাছে সন্তান কি, তার বিচার চাইতে তারা রাস্তায় নেমেছেন। এখন সেই আন্দোলনে শুভেন্দু অধিকারী আছেন বলে, বা কৌস্তব বাগচি আছেন বলে, বা বিজেপির নেতারা আছেন বলে তারা লাঠির বাড়ি খাবে, এটা কি ঠিক হলো কিষাণুদা? আমার বক্তব্যের আগে গতকাল আমাদের যিনি অন্যতম মুখপাত্র এবং দলের বর্ষিয়ান নেতা কুণাল ঘোষ একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন। উনি প্রতিদিনই প্রায় করেন। উনি একটা বক্তব্য রেখেছিলেন, সেটা যদি আপনারা চালাতেন ভালো হতো। যাই হোক, আপনারা যখন চালাননি, আমি একটু আপনাদের দর্শকদের একটু গতকালের বক্তব্যটা দেখিয়ে দিই। গতকালের বক্তব্য আছে আমাদের কাছে, আপনি বললে আমি চালাতে পারবো আর কি, আমাকে সময় দিতে হবে 2 মিনিট। এই বাবা মার কিন্তু ভিড়ের মধ্যে আসা ঠিক হবে না। বিজেপিরা নিজেরা কিছু করে এটা নিয়ে ইস্যু করতে পারে, তাদের সম্পূর্ণভাবে রক্ষিত রাখা উচিত, তাদের বাড়ি থেকেই না বেরোনো উচিত। এই ভিড়ের মধ্যে নিয়ে গিয়ে গন্ডগোলে ঠেলে দিয়ে বাবা মাকে, শোকার্ত বাবা মাকে তাদের আবেগকে বিকৃত করে বিজেপির লোকেরা ধাক্কাধাক্কির মধ্যে ঠেলে দিলে, তারপর সব ব্রেকিং চলবে, অসুস্থ অমুক, আহত অমুক, এসব বিজেপি দুষ্টু লোকগুলো চক্রান্ত হতে পারে। মানে একদম সদা সতর্ক থাকবেন। সব মিডিয়াকে অনুরোধ করবো, সব ক্যামেরায় যেন ওদের উপর রাখবেন। ওনাদের কাল ভিড়ের মধ্যে, একদম ভিড়ের মধ্যে ঢোকা ঠিক হবে না। বিজেপি এইসব অশান্তি করার তালে আছে। ভিড়ের মধ্যে বাবা মাকে কিন্তু সাবধানে রাখবেন। এই বাবা মার কিন্তু ভিড়ের মধ্যে আসা ঠিক হবে না। এই বিজেপিরা নিজেরা কিছু করে এটা নিয়ে ইস্যু করতে পারে, তাদের সম্পূর্ণভাবে রক্ষিত রাখা উচিত, তাদের বাড়ি থেকেই না বেরোনো উচিত। এই ভিড়ের মধ্যে নিয়ে গিয়ে গন্ডগোলে ঠেলে দিয়ে বাবা মাকে, শোকার্ত বাবা মাকে তাদের আবেগকে বিকৃত করে বিজেপির লোকেরা ধাক্কাধাক্কির মধ্যে ঠেলে দিলে, তারপর সব ব্রেকিং চলবে, অসুস্থ অমুক, আহত অমুক, এসব বিজেপির দুষ্টু লোকগুলো চক্রান্ত হতে পারে। কিষাণুদা, আমার কথা হচ্ছে যে কুণাল ঘোষ বলবেন আর ওনার বক্তব্য শুনে ওনারা বাড়ির থেকে বেরোবেন না, বা ওরা ভিড়ে হাঁটবেন না, এই কথাগুলো কিরকম একটা অকওয়ার্ড লাগছে না শুনতে? আপনার কি কুণাল ঘোষের গতকালকের বক্তব্যতে শুধু নির্যাসটা কি সেটাই মনে হলো? না, সেটাও মনে হলো না, কিন্তু ব্যাপার হচ্ছে ওনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো রাজ্য পুলিশের, কলকাতা পুলিশের। না, কলকাতা পুলিশ এবং হাওড়ার যারা দায়িত্বে আছেন তারা দুটো ডেজিগনেটেড জায়গা ঠিক করে দিয়েছে, রানী রাসমণি এভিনিউ এবং হাওড়াতে সাঁতরাগাছি স্টেশন লাগোয়া যে বাস স্ট্যান্ড, যে সেখানে হাইকোর্টের আদেশ অনুসারে বলা হয়েছিল আপনারা আসুন, জমায়েত করুন, প্রতিবাদ করুন, স্লোগানিয়ারিং করুন, সরকারের মুন্ডুপাত করুন, যা করুন, হাইকোর্টের নির্দেশ অনুসারে হাইকোর্ট যা যা মানদণ্ড ঠিক করেছিল তার ভিত্তিতে বাংলার পুলিশ দুটো জায়গায়, একটা নবান্নর ওইদিকে গঙ্গার ওই পারে এবং এই পারে দুটো জায়গা ঠিক করে দিয়েছে। এর ব্যতীত
পুরো মিছিল মিটিং যা হয়েছে সেটা আইনের ভাষায়, সংবিধানের ভাষায় বলে বেআইনি। যারা তাতে অংশগ্রহণ করেছেন তারাও বেআইনি কাজ করেছেন, যারা ওখানে কর্মকাণ্ডতে যুক্ত হয়েছেন বা যারা প্ররোচিত করেছেন, যারা মানুষকে নেতৃত্ব দিয়েছেন তারাও বেআইনি কাজ করেছেন। তার কারণ হচ্ছে পুলিশ যাদেরকে উদ্যোক্তা হিসেবে নিজেরাই, কেন কি কোনো উদ্যোক্তাদের তরফ থেকে পুলিশের কাছে চিঠি আসেনি, পুলিশ জানে না উদ্যোক্তা কারা। গত বছর যারা উদ্যোক্তা ছিল তাদের সাথে পুলিশের তরফে যোগাযোগ হয়েছিল, তারা অস্বীকার করে, ছাত্র সমাজ বলে তারা এই উদ্যোক্তা নয়। তাও সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যারা উদ্যোক্তা তাদের সাথে যোগাযোগ করে পুলিশ প্রেস কনফারেন্স করে গতকাল, তার আগের দিন তাদের সাথে ডাইরেক্ট কমিউনিকেট করে এই পুরো ব্যাপারটা জানিয়েছে। এর বাইরে যারা এসছেন তারা আইন ভাঙতে এসেছিলেন। যারা আইন ভাঙতে আসবেন, আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। কৃষকদের বিরুদ্ধে দিল্লিতে হয়েছিল, বিভিন্ন জায়গায়। এটা হচ্ছে সাংবিধানিক প্রণালী। এবং বিজেপির এই উস্কানি এবং মিডিয়া ন্যারেটিভ কি চলবে এটা আমরা গতকালই বলে দিয়েছিলাম যে আজকে ব্রেকিং কি হবে। তার কারণ হচ্ছে আমরা তো জানি, তার কারণ হচ্ছে আমরা তো ছোটবেলা থেকে গদি মিডিয়া শব্দটা শুনিনি। আমরা এই বিগত 10-11 বছর ধরে গদি মিডিয়া এই শব্দ বন্ধনীটা নতুন শুনলাম এবং এই গদি মিডিয়ার ব্যাখ্যাটাও নতুন জেনেছি। তো আমরা জানি যে কোথা থেকে নির্দেশ আছে, দিল্লির যোশী বাবু থেকে শুরু করে কলকাতার কোন বাবু সকালবেলায় কোন ইউটিউবার কোন কোন চ্যানেলের কোন কোন হেডকে পুরো নিয়মাবলী এবং সেখানে কৃষ্ণদা একটা জায়গা, কৃষ্ণদা একটা মিনিট, মানে এটাকে অন্যভাবে নেবেন না। আমার একটা জায়গা খুব খারাপ লাগছে। আমি আপনাকে শুধু প্রশ্ন করলাম যে কাদম্বিনীর বাবা মাকে আঘাত করাটা কি ঠিক হয়েছে, বা আঘাত যে লেগেছে এটা কি লোডেড কোশ্চেন হলো না? এটা তো লোডেড কোশ্চেন হলো। মানে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আজকেও আপনি বউ পিটিয়েছেন, আপনি যদি হ্যাঁ বলেন তাহলে আপনি দোষী, আর যদি না বলেন তার মানে হচ্ছে কালকে পিটিয়েছিলেন আজকে পেটাননি তাও আপনি দোষী। এই কোশ্চেনটা আমরা বুঝি, আমরা এই মিডিয়া তো একটু পরিচর্চা করি, তো সুতরাং এই কোশ্চেন গুলো, এই হেডলাইন গুলো, এর পেছনে নির্দেশগুলো খুব ভালো করে বুঝি। আমি জানি না কাদম্বিনীর বাবা মাকে কারা নিয়ে গেছেন, কারা তাদেরকে ঠেলে দিয়েছেন এই ধাক্কা মুক্তির জায়গাতে, কারা তাদেরকে এই মারধর করেছেন এবং কারা মিডিয়াতে চালাবেন, কালকেই আমরা বলে দিয়েছি। তো এই ধরা পড়ে গেছে ব্যাপারটা। যেমন এই অভিযানের যে মূল বিষয়বস্তু, যে বিচার, সেই বিচারটা যাদের হাতে এটা বাস্তব আপনি হয়তো ঠিক বলছেন কৃষ্ণদা, মানেনি তারা ব্যাখ্যা দেবে। একদম কৃষ্ণদা, আপনি এটা হয়তো ঠিক বলছেন। ব্যাপারটা কোথায় কি হচ্ছে বলুন তো, কাদম্বিনীর বাবা মা ধাক্কাধুক্কি লাগতে পারে, যেটা কুণালবাবু বলতে পারছেন, কিন্তু খুব অদ্ভুত বিষয়, আজকে দুপুরবেলার পরে কোচবিহারে একটা মার্ডার হয়েছে, পঞ্চায়েত প্রধানের ছেলেকে মার্ডার করে দিয়েছে ওপেন হার্টের মধ্যে গুলি করে। এই ব্যাপারগুলো যদি আপনাদের কাছে ইনপুট থাকে, কিষাণুদা ডোন্ট টেক ইট আদারওয়াইজ, গত 1 মাসে 6 জন তৃণমূল নেতা খুন হয়েছে। এই ব্যাপারগুলো যদি আপনারা একটু দলের মধ্যে শেয়ার করে দিতে পারেন তাহলে অ্যাটলিস্ট ওনারা রিস্কি জোনে যাবেন না। আমার মনে হয় এটা ঠিক হবে। আপনাদের যেরকম কাদম্বিনীর বাবা মার উপর অ্যাটাকের খবর থাকছে, বা আপনারা জানেন যে গদি মিডিয়া কি করতে পারে, অ্যাটলিস্ট আপনার উচিত হচ্ছে দলের লোকেদেরকে সেভ করা। ডিএনএ আমরা জানি এটা অ্যান্টিসিপেটেড কথা বলা হয়েছে, আমাদের কাছে কোনো ইন্টেলিজেন্স ইনপুট ছিল না, আমরা অ্যান্টিসিপেট করেছিলাম। কেন কি এটা হয়, প্রধানমন্ত্রীর মিছিলে অ্যাম্বুলেন্স আসে, অ্যাম্বুলেন্স সরিয়ে দিতে সুশৃঙ্খল বিজেপি, আবার সেই বিজেপি আবার অন্য অপোজিশন পার্টিদের পেটায় তার কর্মী নেতারা। তো এগুলো জানি। আজকে যে আমাদের বিরোধী দল নেতা সে যে বক্তব্য রেখেছে, ওই বক্তব্য যদি উদয়ন গুহ বা অনুব্রত মণ্ডল বলতেন, আপনারা আজকে ওটাকে হেডলাইন করতেন। কিন্তু বিরোধী দল নেতা যে বক্তব্যটা রেখেছেন ওটা আজকে মিডিয়া থেকে বাইরে বার করা হয়েছে। তার কারণ মিডিয়া তো বিশেষ কারণ নির্দেশে চলছে, আমি চালাবো। শুভেন্দু অধিকারী আজকের অভিযানে রাস্তায় দাঁড়িয়ে আমার মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, একজন বয়োজ্যেষ্ঠা মাতৃসভা মুখ্যমন্ত্রী সম্পর্কে যা যা বলেছে, রাজ্যের পুলিশের যে কলকাতা পুলিশের প্রধানের বিরুদ্ধে যা যা বলেছে, যদি এই কথা উদয়ন গুহ বলতো আজকে আপনার হেডলাইন তাই হতো। এই কথা যদি অনুব্রত মণ্ডল বলতেন আজকে আপনার হেডলাইন তাই হতো। মানুষ ধরে ফেলে। আমি জানি না যে মিডিয়া পারসেপশনের উপর রাজ্য চলছে কিনা,
কৃষ্ণদা, রাজ্যে পুলিশ প্রশাসন বা যদি অফেন্সিভ উনি যে কথা বলেছেন সেটা আপনাদের চোখে অফেন্সিভ, প্রশাসনের চোখে অফেন্সিভ মনে হচ্ছে না কেন? শুভেন্দু অধিকারী তো আকাশে গিয়ে নেই, তাকে কেন কেন পুলিশ গ্রেফতার করছে না তাহলে? কৃষ্ণদা, জাস্টিস মান্থা ভুলে গেছেন? কেন গ্রেফতার করা হচ্ছে না তাহলে? রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি কনস্টিটিউশনাল প্রধান। আপনার সঙ্গে আমার কিন্তু শত্রুতা নেই, আমি জাস্ট বলছি আজকে রাজ্যের প্রশাসনিক প্রধানকে কেউ তির্যক ভাষায় আক্রমণ করলে, অনুব্রত মণ্ডল যখন এসআইকে গালিগালাজ করেন, আমরা যেমন তার বিরুদ্ধে পুলিশি অ্যাকশনের কথা বলি, আজকে একই কথা আমি এখানে বসে বলছি। আমার কার কি স্ট্যান্ড আমার দেখার দরকার নেই। মুখ্যমন্ত্রীকে অপমানসূচক কথা বলবার জন্য যেই বলুক না কেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত, কারণ তিনি প্রশাসনিক প্রধান, তিনি আপনার লোক বা আমার লোক নয়, রাজ্যের মানুষের কাছে সাংবিধানিক প্রধান, মানে প্রশাসনিক প্রধান তিনি। তাকে অপমানসূচক কথা বললে তার বিরুদ্ধে, কিন্তু পুলিশ সেগুলো নিতে পারবে না। ধন্যবাদ যে আপনি অন্তত ব্যক্তিগতভাবে এটাকে উত্থাপন করলেন, কিন্তু দুঃখের বিষয় আপনার শোয়ের বিষয়বস্তু আজকে ওটা নয়। আজকে এত বড় ঘটনা আপনার আজকে হেডলাইনের বিষয় নয়, এটাই হচ্ছে দুঃখের বিষয়। আপনি ব্যক্তিগত আমাদের আজকে বিষয়টা আপনার কাছে নিশ্চয়ই পৌঁছেছে। আজকের বিষয় হচ্ছে একটি মৃত্যু রাজনৈতিক আবরণের মধ্যে আবিষ্ট হলো, তার এই বিষয়টা কার এগেইনস্টে বলা হচ্ছে, কার সম্পর্কে বলা হচ্ছে? আজ একটা মৃত্যুর ঘটনা রাজনৈতিক আবেশের মধ্যে চলে আসলো। আমি সেই জন্য কৃষ্ণদা, আপনি প্রথম থেকে বুঝেছেন কিনা জানি না, আমি গতবারের আন্দোলনের ছবি আর এবারকার আন্দোলনের ছবি অন্ততপক্ষে 1 মিনিট এই স্ক্রিনের টাইম নষ্ট করে দেখিয়েছি যে গতবার শান্তিপূর্ণ আন্দোলন ছিল, এবার কিন্তু সেটা ব্যারিকেড ভাঙচুরের মধ্যে দিয়ে একটা রাজনৈতিক জায়গায় চলে গেল, যে ছবিটা মানুষের কাছে প্রত্যাশিত নয়। কৃষ্ণদা, অভিযান, ছাত্র সমাজের নবান্ন অভিযানের ফুটেজটা দেখান। হ্যাঁ, হয়েছে তো বলছি তো হয়েছে। আমি বলছি আপনি ঠিকই কথা বলেছেন, আইনের ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু আমরা এজলাসে জাস্টিস মান্থার মতো দেখেছি যাকে ঢালাও রক্ষা কবচ দেওয়া আছে, তার গাড়ি মানুষ চিপে মেরে চলে গেল, তাকে মার্ডার চার্জ হওয়া উচিত, সেখানেও রক্ষা কবচ। তো কিছু বিশেষ ব্যক্তিত্ব রক্ষা কবচ আছে, ঢালাও রক্ষা কবচ, তারা যা খুশি বলতে পারে, যা খুশি করতে পারে, তো সেখানে প্রশাসনের হাত পা বাঁধা। এবং আমি আপনাকে আরেকটা জিনিস মনে করে দিই যে আজকের বিষয়টা কি, একটা অত্যন্ত লজ্জাজনক জঘন্য ঘটনা ঘটেছে, সরকারি হাসপাতালে ঘটেছে, আরো সেটা লজ্জাজনক, শুধু বেদনাদায়ক নয়, আমাদের সকলের মাথা হেট হয়ে গেছে। তারপর পুলিশ তদন্ত করেছে, পুলিশ তাদের মতো একজন দোষীকে চিহ্নিত করে তাকে গ্রেফতার করেছে। আপনার সেটা পছন্দ নাও হতে পারে, আপনার মনে হতে পারে, আপনি আপনার পছন্দ মতো কোর্টে গেলেন, সিবিআই নিয়ে এলেন, সিবিআই তদন্ত করলো, সিবিআই 1 বছর ধরে তো সিবিআই কি করলো এটা নিয়ে আমি প্রশ্ন রাখবো। কৃষ্ণদা, আমার সঙ্গে শতবাদী রয়েছেন, আমি আসবো প্লিজ, অনেকটা হয়ে গেছে। আমি এই মুহূর্তে আমাদের সঙ্গে বিশিষ্ট চিকিৎসক, মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর রঞ্জন ভট্টাচার্য রয়েছেন, আমি স্বাগত জানাবো রঞ্জন দাকে। আমি দ্রুত চলে আসবো একটা বিরতির পর, ফিরে এসে শতরূপাদির কাছে যাব, যেখানে এবং শোনাবো যে কাদম্বিনীর বাবা বলছেন সিবিআই নাকি এই তদন্ত থেকে সরে যেতে চাইছেন এখন সিবিআই, আমি সেই বক্তব্য শোনাবো। এবং পাশাপাশি এই যে আজকে যে পুরো ঘটনা ঘটলো, আপনারা বলছেন যে দাবি 1 দফা 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ, সলিউশনের রাস্তাটা কোথায়? সেটাকে বিজেপি সামনে রাখতে পারলো, বা অরাজনৈতিক পতাকা ছাড়া জাতীয় পতাকা নিয়ে যে আন্দোলন বিজেপি নেতারা আজকে করলেন, তার ফলে সলিউশন কি? মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাওয়া, নাকি অপরাধীকে ধরা, নাকি প্রকৃত সত্যের সঙ্গে কানেক্ট করা? রাখা হয়েছিল তো সিবিআই দিয়েছিল কে? কোর্ট দিয়েছিল সিবিআই কি কাজ করলো গত 365 দিন ধরে? সিবিআই এর মতন 140 কোটি লোক যাদের দিকে তাকিয়ে থাকে, যাদের ভরসায় দিন যাপন করে, তারা যে এত ভোকাস একটা জিনিস হতে পারে সে অভিজ্ঞতা আজকে আমার হয়েছে। সিবিআই ডিরেক্টর নিজে বলছে আমরা এই মামলা ছেড়ে দেবো। আমি কোর্টে গিয়ে বলুন, আপনারা কোর্টে গিয়ে আপনাদের বলতে কী অসুবিধা? আমাদের ইচ্ছা করে আপনাদের দেয়নি, আমরা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিং এজেন্সি চেয়েছিলাম কোর্ট মনিটরিংয়ে, আপনার সেখানে কোর্ট সিবিআইকে পছন্দ করে দিয়েছিল। এখন আপনি বলছেন কেস ছেড়ে দেবেন, কোর্টে গিয়ে বলুন। শতরূপাদি। দেবাশিস, আমি একটু প্রথম থেকে শুরু করি। কৃষাণুকে নিয়ে আমাদের পার্টিতে আলোচনা হচ্ছিল, কারণ আমরা মিডিয়া ডিপার্টমেন্টে বসছিলাম। ও একসময় আমাদের মিডিয়া ডিপার্টমেন্ট
দেখতো, তো যার জন্য ইট ইজ ভেরি ন্যাচারাল যে কৃষাণু মিডিয়া কি বলতে পারে, তুমি লোডেড কোয়েশ্চেন করবে কিনা, বউ পেটাচ্ছ কিনা ইত্যাদি ইত্যাদি, কৃষাণু হাসছে। কিন্তু এটা বলতে গিয়ে কৃষাণুকে এত এক্সাইটেড হতে সত্যি আমি দেখিনি, মুখ চোখ লাল হয়ে গেল। তার মানে আমি এটা বুঝতে পারছি, যেহেতু কৃষাণু আমার ব্যক্তিগত বন্ধু, আমি বুঝতে পারছি যে কৃষাণু ভীষণ ডিস্টার্বড হয়ে গেছে এই জিনিসটাকে ডিফেন্ড করতে গিয়ে। আমি কোনো রকম কোনো ইমোশন ছাড়া আমি কয়েকটা ফ্যাক্ট স্টেট করতে চাই। এক নম্বর হচ্ছে যে আজকে অভয়া, তোমরা যাকে কাদম্বিনী বলছো, তার বাবা মা একটা অদ্ভুত স্টেটমেন্ট করেছেন যে তারা যে গাড়িতে বেরোচ্ছিলেন, যে গাড়িতে করে এসছেন, সেই গাড়ি পুলিশ নোট করে রেখেছে এবং তাদের বক্তব্য অনুযায়ী প্রত্যেকটা ট্রাফিক সিগন্যালে তাদের হ্যারাস করা হয়েছে যাতে তারা এখানে না পৌঁছতে পারে। গতকাল কুণাল ঘোষের যে বক্তব্য, কুণাল ঘোষ তো বিশাল অ্যাস্ট্রোলজার, উনি ভবিষ্যৎবাণী করে ফেললেন যে যেন না বেরোয়, অমুক বেরোয়, তমুক বেরোয়। আমি মানলাম কুণাল ঘোষ অনেক কিছু জানে, অনেক আগে থেকে অনেক কিছু জানে, যেমন উনি জানেন মমতা ব্যানার্জি কতটা জানে। এই পুরো আন্দোলনটা, আজকের যে আন্দোলনটা, এটা কিন্তু অনেক দিন ধরে প্ল্যান করা হয়েছিল এবং বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে মানুষকে আহ্বান জানানো হয়েছিল এবং জানিয়েছিল কারা, এটা উদ্যোক্তাটা কারা পুলিশ খুঁজে পায়নি ঠিকই, কিন্তু এরা বহুবার বহু রকম মিডিয়ায় আমরা প্রত্যেকে এটা নিয়ে আলোচনা করেছি যে কাদম্বিনীর বাবা মা ডাইরেক্টলি এই জিনিসটাকে উদ্যোগ দিয়েছেন। এবং হ্যাঁ, আমাদের অসংখ্য লোক ছিল, আমাদের কার্যকর্তা ছিল, আমাদের নেতারা ছিলেন, আমাদের, কিন্তু কেউ তারা বিজেপির আইডেন্টিটি ছাড়াও তো আমরা মানুষ, আমাদেরও তো একটা মন আছে, আমরাও তো বিচলিত হয়েছি। যেমন তৃণমূলের অনেকে নাকি ভীষণ বিচলিত হয়েছিল, অনেকে রেজিগনেশনও দিয়ে দিয়েছিল। সেই রকম এক দুজন মানুষ যারা এইটার উদ্যোক্তা, তারা কুণাল ঘোষের কথা টিভিতে শুনে আসবে না, বাড়িতে বসে থাকবে, কারণ বিচার চাইছে তাদের মেয়ের জন্য। এটা একটু ভাবাটা একটু অদ্ভুত ব্যাপার না? তৃতীয়ত, মোস্ট ইম্পর্টেন্টলি, ডেফিনেটলি আমি কৃষাণের সঙ্গে একমত, আজকে পুরো কার্যক্রমটাই ছিল আইন অমান্য করা। এটা ছিল আইন অমান্য করা ছিল, নবান্ন যাচ্ছিল, এখন বিকেলে বোধহয় কালীঘাটে থাকছিল, সেটা ন্যাচারালি পুলিশ রিটালিয়েট করবে, আমি তাও মেনে নিলাম। কিন্তু পুলিশ যদি 2 ফুট না কফিট গর্ত খুঁড়ে লাগিয়ে দেয়, ব্যারিকেড লাগিয়ে দেয়, পুলিশ লাঠিচার্জ করছে কিরম নৃশংসভাবে, তাহলে সেই পুলিশের কাছে আমার প্রশ্ন যে আপনারা আপনাদের গাড়ি জ্বালাচ্ছিল, আপনাদের বাইক জ্বালাচ্ছিল, আপনাদের লোককে পেটাচ্ছিল, আপনাদের এসআইকে গালাগালি করছিল, তাদের বিরুদ্ধে আপনারা তাহলে করেন না কেন? তাহলে আমাদের এটা ধরে নিতে হবে পশ্চিমবঙ্গবাসীকে যে পুলিশ মন্ত্রী, যিনি স্বয়ং মুখ্যমন্ত্রী, তিনি চালিত করেন এবং কাঠপুতুলের মতন, পাপেটের মতন পুলিশ সেই অনুযায়ী আচরণ করে। এটা দেখো পুলিশের হেরিটেজ, আজকে এত বছরের পুলিশ যে রুলিং পার্টি তার পরে থাকে, ইয়েস দে আর সাপোজ টু ডিফেন্ড দ্য গভর্নমেন্ট, এই জন্য গভর্নমেন্টের বিরুদ্ধে যে কোনো আন্দোলন পুলিশ ইজ সাপোজ টু ক্রাশ, আমি সেটা মেনে নিলাম। কিন্তু তাই বলে সেই পুলিশ কোথায় যায় যখন মুর্শিদাবাদের রায়েট হয়, রায়েটও বলবো না, একতরফা হিন্দুদের বেচে 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 খুন করা হয় এবং তাদের বিতাড়িত করা হয়, পুলিশ দাঁড়িয়ে তাদেরই গাড়ি চলছে সেটা দেখে। দেবাশিস, তুমি কুচবিহারের কথা বললে, হ্যাঁ তৃণমূলের শুট আউট হয়েছে। গতকাল রাহুল সিনহা, মাননীয় রাহুল সিনহার সঙ্গে আমি প্রেস করেছি বিজেপি অফিস থেকে, তোমাদের প্রীতিশও ছিল চ্যানেলে, তো তোমাদের ক্যামেরাও ছিল ওখানে। কুচবিহারে বিজেপির নেতার প্রেগন্যান্ট কন্যাকে, 8 মাসের প্রেগন্যান্ট, তাকে লাথি মেরে, এমন লাথি মেরেছে, এমন মার মেরেছে, তার মিসক্যারেজ হয়ে গেছে এবং সেই মেয়েটা অত্যন্ত কষ্টে এখন আছে, অত্যন্ত মানে মেডিকেল, তার বিশাল এমার্জেন্সি চলছে, শারীরিকভাবে মানসিকভাবে মানে অলমোস্ট ফুল টার্ম বেবি ক্যারি করেছে 8 মাস অবধি। তৃণমূলের অসভ্যতা, বর্বর ব্যবহারের জন্য সে আজকে মানে সন্তান, তার প্রসবই হলো না, পেটের মধ্যে সন্তান মারা গেল, এইরকম অবস্থা তৃণমূল করেছে। আজ আমরা কি দেখলাম, তা কাদম্বিনীর মা কাঁদতে কাঁদতে বলছে 1 বছর আগে আমার মেয়েকে মেরেছিল। দ্যাট ইজ নো আদার এক্সপ্লেনেশন টু দিস। কর্মরত ডাক্তার, রাজ্য সরকারের হসপিটালের মধ্যে এরম নৃশংস খুন হয়। কি হয়েছিল, কে মেরেছিল, কজন ছিল, সেটা তো অনেক পরের ইনভেস্টিগেশন, বাট the fact that she was on duty,
ইন হার হসপিটাল, যেখানে সবচেয়ে মানুষের মানে আজকে তুমিও এটা তোমার কর্মের জায়গা, কর্মভূমি, সেখানে তোমার সবচেয়ে সেফ ফিল করার কথা, সেইখানে খুন হয়েছিল সে, আর এরম নৃশংসভাবে। তার বাবা মা আজকে বলছে যে গত বছর আমার মেয়েকে মেরেছিল, আজকে আমাদের মেরেছে। এইটা কত বড় লজ্জার একটা রাজ্য সরকারের জন্য। আমি যদি এও মেনে নিই যে পুলিশ এলোপাতাড়ি লাঠিচার্জ করেছে, কিন্তু পুলিশ ওদের দেখতে পায়নি, না, শতরূপা, একদম সবটা ডাইরেক্টলি মাথায় আলু হয়ে গেছে, একদম না, শাখাপলা ভেঙে সেই ছবি গেছে। তো আমরা সবাই শতরূপাদি, আমার কথা হচ্ছে পুলিশ সেই সময় তথ্য প্রমাণ লোপাট করেছে কারণ না কারণ নির্দেশ, এটা তো আমাদের সবার একদম। অবস্থান ছিল। আমার কথা হচ্ছে সেই জায়গাটাকে খুঁজে বার করবার জন্য সিবিআই কে দেওয়া হলো। খুব স্বাভাবিক মানুষ প্রশ্ন করবেন যে হোয়াট ইজ দ্য এক্স্যাক্ট আউটকামস। সিবিআই এর এই যে দীর্ঘ তদন্ত, প্রায় 10 মাসের উপরে তদন্ত করলো, সিবিআই ঠিক কি বার করতে পারলো, নাকি সবটাই প্রামাণ্য নথি এমনভাবে ডিলিটেড হয়ে গেল যে যার জন্য আর কিছুই খুঁজে পাওয়া গেল না? তাহলে সিবিআই কেন বলছে আমরা আজকে যে মামলা ছেড়ে দেবো? দেবাশিস, আমি সিবিআই এর প্রবক্তা নই, কিন্তু তাও আমি বলবো বিজেপির প্রবক্তা আমি হয়েই নাগরিক বলবো, হিসেবে আমি এক্সপ্লেনেশন বলছি। চাইছি। সিবিআই যে আমি- বিজেপির মানে হাতের পুতুল, আমি সেটাও বলছি না, না না, একদমই বলছি না। আমি বলছি তোমায়, আমি যেহেতু সিবিআই প্রবক্তা নই, আমি সিবিআই হয়ে ডাইরেক্টলি উত্তর দিতে পারবো না, কিন্তু আমিও নাগরিক হিসেবে, বিজেপি স্পোক্সপারসন হিসেবে, ভারতীয় জনতা পার্টির বহু বছরের মেম্বার, আমি এখন ন্যাশনাল কাউন্সিল মেম্বার হয়ে আমি বলছি, আমরা অত্যন্ত মানে উদ্বেগে ভুগছি যে কেন এই একটা সিবিআই অফকোর্স ম্যাজিশিয়ান নয়, যেখানে একেবারে সিস্টেম্যাটিক্যালি ফরেন্সিক এভিডেন্স সমস্ত কিছু লোপাট করে দিল পুলিশ ওই 4 দিনের মধ্যে, না, এটাও কি তারপরে সম্ভব? তাকে আনা হলো, তারপরেও আমাদের কিছু এটাও কি প্রশ্ন সম্ভব? সিবিআই না, তো এক second। যথেষ্ট ক্রেডিবল এই ক্ষেত্রে। না না, এক সেকেন্ড, আমাদেরও প্রশ্ন আছে। যেমন ধরো সিবিআই কেন সন্দীপ ঘোষকে কেন কোয়েশ্চেন করলো না, একটা ইন্টারোগেশন হয়নি কেন? সিবিআই ওই যে 4 জন বন্ধু যারা খাবার অর্ডার দিয়েছিল ওই শেষ মুহূর্তে, কেন তাদের প্রশ্ন করে? এগুলো কিন্তু বিজেপির তরফ থেকেও আমরা প্রশ্ন করেছি একদম। সিবিআই কে। ঠিক। তো এখন যদি ওর বাবার মানে কাদম্বিনীর বাবার স্টেটমেন্ট অনুযায়ী সিবিআই নাকি উইথড্র করতে চাইছে, তো আমরা ইকুয়ালি পারপ্লেক্সড যে সিবিআই কে কোর্ট আদেশ দিয়েছিল একদম। এবং সিবিআই কে কোর্ট ভৎসনা করেছে, তোমাদের কাগজ কোথায়, তোমরা কেন অ্যাপিয়ার করো না? সো देयरफॉर আমরাও ইকুয়ালি কনসার্ন যে হলোটা কি। ঠিক। এবং কোথায় এবং গেল? এবং এই শতরূপাদের সঙ্গে গলা মিলিয়ে বলি যে সঞ্জয় রায় শুনানি হচ্ছে শিয়ালদা কোর্টে, হ্যাঁ। সেখানে চলে গেল আইনজীবী কোথায় উপস্থিত তারা? থাকেনি। হ্যাঁ, আপনি চলে ভাবতে গেল কোথায়? পারছেন? উধাও তারা। মানে এত ক্যাজুয়াল একটা তদন্ত প্রক্রিয়া নিয়ে, এত বড় একটা তদন্ত প্রক্রিয়া, এই মানে কাদম্বিনী খুন সারা পৃথিবীর মানুষ প্রতিবাদ করেছে। আমি তো ওই ডক্টর রঞ্জন ভট্টাচার্য রয়েছেন, আজিজুল্লাহ রয়েছেন, সবাই রয়েছেন, সবাই সেই সময় থেকে ক্রমাগত প্যানেল করছে। এত বড় ধরনের আন্দোলন আমরা তাবৎকালে দেখেছি কিনা যথেষ্ট সন্দেহ আছে। আমি দ্রুত ফিরে আসবো, কিন্তু আবার আরেকটা খুব হতাশার বিষয়, কাদম্বিনীর বাবা মা একাধিকবার, শতরূপাদি এক্ষুনি চিৎকার করে উঠবেন হয়তো, বারবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত তারা দেখা করতে পারেননি, অথবা স্বরাষ্ট্রমন্ত্রীর সময় হয়নি। আমার কথা হচ্ছে এই ক্ষেত্রে দাঁড়িয়ে ভাবতে হবে যে একজন বাংলার মেয়ে চলে গেল, যাকে নিয়ে এত বড় আন্দোলন হলো, আদতেও বিজেপি না মানে দেশের, আমি বিজেপি দিদি বিজেপি সিবিআই আমি কিচ্ছু বলছি না, উনি তো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। আমি অমিত শাহকে মনে করি যে তার একটা চেয়ার আছে। একটা স্টেটমেন্ট বলছি, একটা লাইন বলছি। হ্যাঁ। স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার বলেছেন যে এটা অন্য জায়গায়, মানে এইখানে নয়, ওনাকে অন্য কোনো চ্যানেল জিজ্ঞেস করেছিল যে আপনি কেন দেখা করলেন না। উনি কিন্তু একটাই কথা বলেছিলেন যে এখন এটা বিচারাধীন, সুপ্রিম কোর্ট অবধি চলে গেছে। সেইখানে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলছি, তোমরা যেহেতু জিজ্ঞেস করছো, এটা আপনি হয়তো প্রশ্ন তুলবেন যে বিচারাধীন হতে পারে। আমি তো বাবা মার আমি প্রশ্ন করব না, মানবিক আমি প্রশ্ন করছি না। আমি স্বরাষ্ট্রমন্ত্রী, উনি অত্যন্ত বিচক্ষণ মানুষ, উনি চাইছেন না যে উনার কোথাও দেখা করে বা কোনো মন্তব্যতে প্রভাবিত হবে। তদন্ত প্রক্রিয়া একটা জুডিশিয়াল কেসে সুপ্রিম কোর্টে চলে গেছে, সো সেখানে ন্যাচারালি উনি যদি কোনো মন্তব্য করেন, দ্যাট উইল হ্যাভ এন ইনফ্লুয়েন্স। বাড়ির সন্তান যখন বাড়ি থেকে বেরোয়, বাবা মার স্বপ্ন থাকে সে যেন নিশ্চিন্তে তার কর্মক্ষেত্রে পৌঁছয়, আর কর্মক্ষেত্রে পৌঁছানোর পর মা অথবা বাবা অপেক্ষা করতে থাকেন কখন তার বাড়ির ছেলেটি বা মেয়েটি নিরাপদে বাড়ি ফিরে আসবে। কিন্তু গত বছর 2024-এর 9 আগস্ট যে ঘটনা ঘটেছে, তারপর কাদম্বিনী বাড়ি ফিরে আসেনি। এটা তো একটা মানসিক চাপ, ডেফিনেটলি একটা মানে মানসিকভাবে ভেঙে পড়া, চাপ নয়, পুরো তছনছ হয়ে যাওয়া। এরপরে তাকে তার কর্মক্ষেত্র থেকে বলা হচ্ছে যে সে অসুস্থ, কখনো বলা হচ্ছে সে সুইসাইড করেছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এসব কথা আমরা জানি। কিন্তু আজ কাদম্বিনীর বাবা বলছেন যে তার সঙ্গে নাকি
পাড়ার দোকানদারেরা বা কেনাকাটা করতে গেলে কেউ কথা বলতে চায় না, তাকে উপেক্ষা করছে। আমি একবার কি বলেছেন তিনি একবার দ্রুত শোনাই, এর ব্যাখ্যা মানে কেন এরকম হচ্ছে, বা এই বাবা মায়ের উপর তার মানে মানসিক অবস্থাটা কি হতে পারে, মানে যেই সময় তাদের নিয়ে আমরা হই হুল্লা করে প্রোগ্রাম করছি, মানে যা খুশি তাই বলছি, যা খুশি তাই করছি। শুনবো কি বলেছিলেন তিনি। থেকে যারা যারা আন্দোলনের সঙ্গে যুক্ত তাদের নোটিশ পাঠানো হচ্ছে, বিভিন্ন ভয় দেখানো হচ্ছে। এটা তো প্রথম দিন থেকে যে আমার আশেপাশে সমস্ত লোককে, সব লোক কি আমার বিরোধিতা করে, রাস্তায় দেখা হলেও ঠিক মতো কথা বলে না। বাজারের দোকানদাররা আমাকে কোনো কিছু বিক্রি করতে গেলেও দরবার চিন্তা করে যে বেচবো কিনা। এরকম একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে চারিদিকে। তৃণমূল করেছে, আবার কে করবে? এটা থেকে বলতে হয় থেকে রঞ্জনবাবু, সোশ্যাল আইসোলেশন বা সামাজিকভাবে বর্জন করার যে একটা ফতোয়া, এটা আমরা ইতিপূর্বেও দেখেছি, কিন্তু এইভাবে যদি একটা কণ্ঠস্বরকে রোধ করার চেষ্টা করা হয় তো অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা দেখেছি ইতিপূর্বে কীভাবে জুনিয়র ডক্টরস ফ্রন্টের যে সমস্ত চিকিৎসকরা ফ্রন্ট লাইনে ছিল তাদের পার্সোনালাইজড অ্যাটাক করা হয়েছে। আমাদের মতো চিকিৎসক, আমি এছাড়াও আমার সাথে আরও 3 জন সহকর্মী যারা ছিলেন, তাদের নামে বিধাননগর থানায় অভিযোগ করা হয়েছিল, কারণ আমরা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সামনে শান্তিপূর্ণ জমায়েত করেছি। মানসিকভাবে যদি বলতে পারি তাহলে কিন্তু বলবো যে কাদম্বিনীর বাবা মা কিন্তু তারা মানসিকভাবে যথেষ্ট দৃঢ় এবং প্রত্যয়ী। আমি যখন প্রথমে একবার কাদম্বিনীর বাবার সাথে ওভার ফোন কথা বলেছিলাম, তখন ক্রাউড ফান্ডিং, যেটা নিয়ে অনেক বিতর্ক হয়, লোকজন বলে নির্দোষীরা, আমি তখন আমাদের প্রফেশনাল বডি থেকে আমরা কিছু হেল্প করতে চেয়েছি। কাদম্বিনীর বাবা প্রত্যক্ষভাবে বলেছিলেন যে আমাদের কোনো রকম টাকা পয়সার দরকার নেই ডাক্তারবাবু, শুধু এই আন্দোলনের পাশে থাকবেন। একটু আগেই কাদম্বিনীর মা যে হাসপাতালে ভর্তি ছিলেন তার বাইরে থেকে এলাম, দেখলাম পুলিশের একটা গাড়ি দাঁড়িয়ে আছে, যে নির্মমভাবে, আজকে তো শুধুমাত্র কাদম্বিনী ধর্ষিতা হননি, কাদম্বিনী খুন হননি, আমাদের জনগণ তারা সম্পূর্ণরূপে, যারা মহিলা সমাজ তারা সম্পূর্ণরূপে একসাথে যেভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন, তারা সামগ্রিকভাবে মনে করি আমরা তারাই ধর্ষিত হয়েছেন এবং খুন হয়েছে গণতন্ত্র। তাই আজকের দিনে দেখা যাচ্ছে যখন এই রকম পরিস্থিতিতে কাদম্বিনীর বাবা এবং তার মা তারা এখন হতাশা প্রকাশ করছে, তা স্বাভাবিক, কারণ 365 দিনের ঘটনা এবং 360 দিন, কারণ সিবিআই এসছে 5 দিন পরে, কোর্ট মনিটর ইনভেস্টিগেশন শুরু হয়েছে। যে খামবন্ধ মুখবন্ধ খামের রিপোর্ট দেখে আটকে উঠেছিলেন ভিআই চন্দ্রচূড়, জাস্টিস পাদ্রিওয়ালারা, তারা বলেছিলেন তো সাংঘাতিক হেইনাস ক্রাইম, এই কোথায় গেল সেই হেইনাস ক্রাইম, কোথায় গেল সব প্রত্যেকটা, যে একের পর এক। আজকে যদি দেখা যায় সন্দীপ ঘোষ যেভাবে ঘটনার প্রক্রিয়া সাজিয়েছেন, যেভাবে সেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফরেন্সিক মেডিসিনের পালমোনারি মেডিসিনের সুমিত রায় তফাদার ছিলেন, তার হেড অফ দ্য ডিপার্টমেন্টকে জানানো হলো, তারপর যেভাবে সন্দীপ ঘোষ আসরে নামলেন 10টার মধ্যে, যেভাবে একের পর এক সাজাতে সাজাতে 2টো পর্যন্ত 4 ঘন্টার মধ্যে আত্মহত্যার তথ্যকে খাড়া করার চেষ্টা করা হলো, বোর্ড করার চেষ্টা করা হলো, তারপরে যেভাবে প্রাক্তন নগরপাল তিনি যেভাবে বললেন প্রত্যয়ের সঙ্গে যে আমরা এই ব্যাপারটাকে ম্যানেজ করতে পারবো। এবার দেখুন, সেই প্রাক্তন নগরপালের আমরা মেরুদণ্ড দিয়েছি, তার সিদ্ধারা বাঁকা ছিল, তাকে সরানো হয়েছে, কিন্তু সেই বিনীত গোয়েল থেকে আজকের নগরপাল মনোজ বর্মা, এই যে পট ভূমিকা পরিবর্তন হলো, তাতে কিন্তু আমরা কি পেলাম? পর্বতের মুশিক প্রসার এবং ঢক্কানি নাচ ছাড়া আজ কিছুই নয়। মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে একটা কথাই বলবো, যে এই যে একটা প্রত্যেকে বলা আছে যতই জাস্টিস ডিলেড হয়ে জাস্টিস ডিনাইড তত্ত্ব আমরা বলি, সুবিচার অবশ্যই আসবে। সুবিচারের যে মানে ভাগ্যের যে কাঁটাটা থাকবে, সেই কাঁটাটা অদৃষ্ট বিধাতা রেখেছেন, এবং এখনও এটার অনেক কিছু ফোল্ডিং আনফোল্ডিং বাকি আছে। কিন্তু যেভাবে একটু আগে আমি দেখলাম, আমরা তো দেখেছি কৃষাণু দেকের মতো খেলোয়াড়কে, কিন্তু যেভাবে মিডফিল্ড থেকে ডচ করতে করতে এগোতে থাকেন, একটু আগেই আমরা দেখলাম কৃষাণু মিত্র, যিনি আমাদের শাসক দলের মুখপাত্র হিসেবে ডজিং করার চেষ্টা করছিলেন, যিনি যে অদ্ভুত তথ্যগুলো খাড়া করছিলেন, সে আবার আমার মনে পড়ে গেল সেই ফরওয়ার্ড লাইনে খেলতে খেলতে ফরওয়ার্ড ব্লকের থেকে যিনি ডিগবাজি খেয়ে 2015 সালে সেই উদয়নবাবু যিনি এলেন, সেই মানুষটার মতো সেই ফুটবল খেলা চলছে। এনারা কি করেন? এবং শাসক দলের মুখপাত্র সেই ভুলভাল ঘোষ মহাশয়, আমি তো বলবো না তার ইনসাইট আছে, না ফোরসাইট আছে, না হাইন্ডসাইট আছে, একটু লিটল বিট অফ আইসাইট আছে, সেটাও মায়োপিক ভিশন। তার বক্তব্যে একটা কোণে একটা অ্যাঙ্গেলে যেভাবে একতরফাভাবে কথা বলছেন, তিনি কে হরিদাস পাল যে তিনি বলছেন যে কাদম্বিনীর বাবা মা ঘর থেকে বেরোবেন না? এবং প্রত্যেকটা জায়গায় এই আন্দোলনটাকে স্তব্ধ করার জন্য যেভাবে ধমকছে, আমার সবচেয়ে এটা অবাক লেগেছে দেবাশিস, যে 1 বছরে ভুল হতে পারে, একটা শাসন ব্যবস্থার মধ্যে গলদ থাকতে পারে। আমি সঙ্গে সঙ্গে
প্রোঅ্যাক্টিভ স্টেপ নেব, যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেব। কিন্তু যেভাবে এই যে রঞ্জিত ঘোষ বাবুর তত্ত্ব, তার সম্পর্কিত সন্দীপ ঘোষ, তাকে আটকাতে হবে, তাকে 4 ঘন্টার মধ্যে নিজের একটা কাছের মেডিকেল কলেজে বদলি করতে হবে, তারপর তাকে প্রোটেকশন দেওয়ার জন্য এই সম্পূর্ণরূপে যে গ্যাংটা, যে থ্রেট কালচার তৈরি হয়েছিল, সেই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের আতুরঘর থেকে, সেই জলপাইগুড়ির জেঠু থেকে, সেই সিথির বড়দাদু থেকে প্রত্যেকে যেভাবে একের পর এক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ষড়যন্ত্রে সামিল হয়েছিলেন, আজকে তারাই হাসছেন। কারণ এই শাসক দলের মাধ্যমে যেটা হয়েছে, রাজনৈতিক দিক থেকে যেহেতু চিকিৎসকদের মধ্যে সংগঠনটা দুর্বল ছিল, সেখানে তৈরি করে দেওয়া হয়েছে আরও 3টে ধারা। একদিকে তৈরি করা হয়েছে গ্রিভেন্স রিড্রেসাল সেল, একদিকে করা হয়েছে যেখানে আমাদের সমস্ত প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের মতো একটা সংগঠন, এবং তার সাথে আরেকটা করা হয়েছে, সেটা হচ্ছে জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন, জুনিয়র ডক্টরস ফ্রন্টকে মোকাবিলা করার জন্য। তাই আন্দোলনকে ডাইভার্সন করা, পাবলিক সেন্টিমেন্টকে নিয়ে ছেলেখেলা করা। আমরা রাজনীতি বুঝি না, এই প্যানেলের প্রত্যেকে রাজনীতির কথা বলেন। আমরা চিকিৎসক হিসেবে একটাই দেখলাম যে আমরা যার উপর ভরসা করে আমরা যে কাজের জায়গায় সিকিউর নই। আজকে তুমি গিয়ে দেখো কোথায় সেন্ট্রাল রেফারেল সিস্টেম, কোথায় বেড ভ্যাকেন্সি স্ট্যাটাস, কটা মেডিকেল কলেজে আছে, আর কটা আমাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, কটা সিসিটিভি ইনস্টলেশন করা হয়েছে। এই অভাবগুলো এখনো রয়ে গেছে। একদমই সেই এবিসিডি তত্ত্ব, সেই সিসিটিভি 2 লাখ 3 লাখ টাকা দাম দিয়ে কেনা হয়েছিল। কিন্তু একটা জায়গায় ডক্টর ভট্টাচার্য আমি জিজ্ঞেস করি, যেটা আমার মনে হলো গতবার, এই যে আজকে শত্রুবাদীরা বলছেন, কিন্তু গতবার যে ছবিটা আমরা দেখেছিলাম স্বাস্থ্য ভবন অভিযান বা বিভিন্ন অভিযানে, লালবাজার অভিযান এবং স্বাস্থ্য ভবন অভিযানে যখন বিজেপির নেতারা গেছেন, তখন তারা গো ব্যাক স্লোগান দিয়েছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে অগ্নিমিত্রা পল সবাই গো ব্যাক স্লোগানের সামনাসামনি হয়েছেন। আবার অফিস যাচ্ছিল, হ্যাঁ যেটাই করুন আর কি, মানে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে। কাছে যায়নি, অফিসে যাচ্ছিল, অফিসে যেতে পারে, বিজেপির পার্টি অফিসে যাচ্ছিল। আবার অন্যদিকে আমরা কি দেখলাম, আজকে এই যে অনিকেত মাহাতো বা দেবাশিস হালদার, এদের প্রতি উষ্মা দেখালেন আবার শুভেন্দু অধিকারী। কি বলেছেন শুভেন্দু অধিকারী, একবার দ্রুত চট করে শুনিয়ে নেব, শুনবো। সমর্থনে লড়েছিল। আমি তৃণমূলের একজন হিসেবে, সাংসদ হিসেবে, আমি জয়নগর কুলতলিতে গিয়ে এসইউসির হয়ে প্রচার করেছিলাম। শুভেন্দু অধিকারী যদি মমতার মন্ত্রিসভায় বা তার সাথে থাকার জন্য অপরাধী হয়ে থাকে, তাহলে এসইউসিও সমানভাবে অপরাধী। এই হালদার, অনিকেত মাহাতো, এরাও সমান অপরাধী। এদের দল মমতাকে আনার সঙ্গে। এবার বুঝুন ব্যাপারটা, এই তদন্ত করে অপরাধীকে খোঁজার চাইতেও এই ইকুয়েশন বোঝাটা খুব কঠিন হচ্ছে। আমি এই বর্ষাকালে এই আন্দোলন হচ্ছে বলেই কি এইভাবে আন্দোলন ডাক্তারবাবু পিছলে যাচ্ছে? মানে আমি ঠিক বুঝতে পারছি না কোথায় যাবে। আন্দোলনের প্রথম ধাপে যখন আমরা শুরু করেছিলাম, তখন তো যে কোনো আন্দোলনে একটা এক্সপোনেনশিয়াল পিক ফেস থাকে, কিন্তু তারপরে যখন এই রঙের কারবারটা শুরু হয়, কারণ আজকে রাখি বন্ধনের দিনে যদি দোলের রং আনতে যায়, তাহলে সেরকম যেটা হয়, লাল কালো দেখলেই হঠাৎ লাল সাদা, লাল হলুদ, সবুজ কালার, বিভিন্ন রকম রঙের খেলা চলে। তা যখনই আজকে এই অভয় মঞ্চ বা আমরা যখন দেখছি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, আমরা জানি দেবাশিস, কিঞ্জল বা অনিকেত যারা রয়েছেন এদের নেতৃত্বে, তাদের একটা রাজনৈতিক সত্তা অবশ্যই আছে। কিন্তু আমরা যখন এটাই নেমেছিলাম, তখন কিন্তু ডান বাম নির্বিশেষে একসাথে নেমেছিলাম এই আন্দোলনে। কিন্তু আজকে গেরুয়া এবং সবুজ হচ্ছে ভারতবর্ষের পতাকা দুটো রং। তাই গেরুয়া রঙকে যদি বর্জন করে দেয়, বা সবুজ রঙের কিছু মানুষ যারা চায় যে এই পটভূমির পরিবর্তন এবং তারা যদি কণ্ঠ তাদেরকে সোচ্চার করতে চান, তাদেরকে বিতাড়িত করবো দেখবো না। আমি দেখেছি এর আগে আমরা যখন আন্দোলন করছি, আমি নাম করেই বলছি, ইন্দ্রনীল খান যখন এসেছিল, তাকে বলা হয় যে না, এটা রাজনৈতিক আন্দোলন হয়ে যাবে, আপনারা এখান থেকে সরে যান। আমি যখন ধর্মতলার মঞ্চে অনুসন্ধানত অবস্থায় দেখেছি জেপি নাড্ডা আসার চেষ্টা করেছেন, অমিত শাহজিকে আমন্ত্রণ করার কথা, তখন কিছুতেই তাদেরকে আসতে দেওয়া হয়নি। এবং তাতে যারা এখানকার আমাদের রাজ্য স্তরের নেতারা আছে, তাদের সাথে কথা বলে বহুবার চেষ্টা করা হয়েছে জুনিয়র ডক্টরস ফ্রন্ট যে এটাকে রাজনৈতিক আঙিনায় না রেখেও সর্বস্তরের রাজনৈতিক মানুষকে একসাথে এনেই আন্দোলনটাকে তীব্রতর করতে হবে, কিন্তু তখনও তাদের রাজি হয়নি। তাই কিছুটা চোরামুখে আটকে গেছে। আজকে যখন তিলোত্তমা, অভয়ার, কাদম্বিনীর বাবা মা যখন চাইছেন যে আন্দোলনটাকে একটা অরাজনৈতিক রং থেকে আজকে যে বিক্ষোভ মিছিল করা হয়েছিল এবং আজকে পরপর যে কর্মসূচি হয়েছিল, তা থেকে এক বৎসপূর্তিতে আমরা আবার সোচ্চার হতে চাই যে মানুষগুলো যারা দেয়ালে পিঠ থেকে গেছে, যারা বিচার পায়নি, যাদের স্বাস্থ্য ভবন থেকে বদলি হয়ে যাচ্ছে, যাদেরকে কণ্ঠস্বরকে রোধ করা হচ্ছে, রজত শুভ্রবাবুর মতো নেতাকে যখন লোককে যখন মেডিকেল কাউন্সিল তলব করছে, এইগুলো থেকে বোঝা যাচ্ছে যে এনারা একটা নার্সিসিস্টিক ইগোতে থাকেন, তারা প্রতিবাদ সহ্য করতে পারেন না এবং বিরোধী পক্ষকে, কণ্ঠকে তারা যেভাবে হোক তাদেরকে আটকে রেখে, তাদেরকে গলার টিপে শ্বাসরোধ করে খুন করে তাদেরকে গণতন্ত্রকে আজকে খুন করতে চান। না, আমি কিষাণদা হয়তো উত্তর দেবেন, কিন্তু তার আগে আজিজুল্লাহর কাছে যাব। এই যে এই আন্দোলনের একটা দিশাহীন অবস্থা,
যে মানে আমি কেন বলছি তার কারণ হচ্ছে কাদম্বিনীর বাবা এবং মা তারা যখন আন্দোলনে নামছেন তারা ডাক দিচ্ছেন, বিজেপি নেতারা যাচ্ছে সেখানে। ডক্টর ভট্টাচার্য জানেন যে প্রথম দিন থেকে যে জুনিয়র ডক্টর ফ্রন্ট ছিল তারা প্রেস করে বলে দিচ্ছেন যে বিজেপির নেতারা থাকবে বলে আমরা যাব না। তাহলে এই আন্দোলনের একমুখিতা কি থাকছে? আমি চাইবো আরও আরেকবার সেই ঐতিহাসিক ছবি আন্দোলন বিক্ষোভের গতবারের মশাল জেলে, একমুখী আন্দোলন। হয়তোবা তার পিছনে অন্য কোনো রং বা দল থাকতে পারে, কিন্তু সার্বিকভাবে এত মানে সাধারণ মানুষের মুখ সামনে ছিল। গতবারের যে ছবিটা আমরা দেখাবো 14 তারিখে রাত জাগার ছবি, আমি আজিজুলদার কাছে আসবো। আজিজুলদা একবার ফুল ফ্রেমে দেখাই ওই আন্দোলন এবং এই আন্দোলনের মধ্যে পার্থক্য মানুষ বুঝতে পারবেন। দেখুন, না আছে কোনো পতাকা, না আছে হুড়োহুড়ি, না আছে ব্যারিকেড ভাঙার চেষ্টা। আজও আমার মনে পড়ছে সেই গত বছরের কথা, 14 তারিখের কথা, যেভাবে সমাজের সর্বস্তরের মানুষ, তিনি যে পেশার সঙ্গে যুক্ত থান। আমার খুব ভালো লেগেছিল টোটোওয়ালারা যারা বাড়িতে ডেলিভারি করেন, মানে বিভিন্ন সংস্থার হয়ে যারা বাড়িতে ডেলিভারি বয়, তারা আইটি সেক্টরের কর্মীরা একের পর এক মিছিল করেছেন। চিত্রশিল্পী থেকে শুরু করে, সঙ্গীত শিল্পী থেকে শুরু করে, চলচ্চিত্র শিল্পী থেকে শুরু করে, দেখুন এটা বিস্ময়কর আন্দোলন ছিল। কিন্তু আজকের ছবিটা প্লিজ শত্রুপাতি কিছু মনে করবেন, আজকে যেভাবে মারামারি গুতোগুতি গন্ডগোল হলো, এটা কেন জানি না সেই কনভেনশনাল রাজনীতির একটা গন্ধ পেলাম। আজিজুলদা প্রশ্ন হচ্ছে এখানে যে এই আন্দোলনের যে ঝাঁজ, সেটা কি এর ফলে কমে যাচ্ছে বা দিশাহীন একটা আন্দোলনের অবস্থা মনে হচ্ছে কখনো কোথাও? দেখো, গণতন্ত্রে শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলন এটা মৌলিক অধিকার, আমরা জানি। কিন্তু এই যে ধরো 1 বছর আগে ছাত্র সমাজের ডাকে একটা আন্দোলন, নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল, 1 বছর পরে আমরা দেখলাম অভয়ার সেই নারকীয় হত্যাকাণ্ডের পর গোটা বাংলা নয়, গোটা পৃথিবীর ইতিহাসে একটা নতুন ধরনের আন্দোলনের সম্ভাবনা আমরা লক্ষ্য করেছি, যেখানে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই রাজ্যের বিরোধী রাজনৈতিক দল, সেই দল আসলে তারা এই আন্দোলনটাকে পলিটিক্যাল সোসাইটির আন্দোলন করতে চাইলেও সিভিল সোসাইটি তাতে পা গলালো না বা সিভিল সোসাইটি তাতে অংশগ্রহণ করলো না। এটাই হচ্ছে দুর্ভাগ্য। কারণ হচ্ছে কি, কারণ আমরা এই পশ্চিমবাংলার ইতিহাসে যদি আন্দোলনের ইতিহাস দেখি, তাহলে দুটো ক্ষেত্র একটা দেখব। দেশভাগ এবং স্বাধীনতা পরবর্তীকালে বাংলায় উদ্বাস্তু আন্দোলনকে অরাজনৈতিক আন্দোলন রূপে খাড়া করলেও তখনকার বামপন্থী যারা নেতা, তারা সেটাকে পলিটিক্যালি ডিভিডেন্ড হিসাবে গ্রহণ করে তাদের জনভিত্তি যেমন বাড়িয়েছিল, তেমনি জমি অধিগ্রহণের বিষয়কে কেন্দ্র করে সিঙ্গুর আন্দোলন, আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়, সেই আন্দোলনটাও কিন্তু এই তথাকথিত অরাজনৈতিক আন্দোলন ছিল, যে আন্দোলনে সমস্ত রাজনৈতিক দল, বিরোধী দল এবং বিভিন্ন সিভিল সোসাইটির মানুষ, তারা কিন্তু যোগ দিয়ে সেই আন্দোলনকে এক উত্তাল আন্দোলন, যার পরিণাম আমরা দেখেছি 2011 সালে। কিন্তু এই প্রথম বাংলার ইতিহাসে দেখলাম একটি বিরোধী দল বসে থাকা একজন চিকিৎসক বলছেন যে মেডিকেল সেক্টরে কোনো চেঞ্জ আসেনি। সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের আপনি বললেন ফলশ্রুতি দেখেছি, বাট এই আন্দোলনের কোনো ফলশ্রুতি, সেটাই বলছি যে এই যে সিভিল সোসাইটির আন্দোলন হয়ে যায়। না, আমি ডাক্তারবাবুর যে বক্তব্য, অবজারভেশন, সেটা আমি দেখো, এই যে জুনিয়র, আমি দুটো পর্বে আলোচনা করব। এই যে ভারতীয় জনতা পার্টির এই যে আন্দোলন, যেটা ন্যায় বিচারের আন্দোলন বলা হলেও এটা পুরোপুরি রাজনৈতিক আন্দোলন, রাজনৈতিক স্লোগান, ওই দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ, এই যে একটা রাজনৈতিক আন্দোলন থেকে যাচ্ছে, রাজনৈতিক স্লোগান, ন্যায় বিচারের আন্দোলন অ্যাকচুয়ালি থাকছে না। ন্যায় বিচারের আন্দোলন কেমন হতে পারে সেইটা আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছি, জুনিয়র ডাক্তাররা এবং তাদের সঙ্গে মিশে থাকা বাংলার বিভিন্ন স্তরের মানুষ তারা দেখিয়েছিল। এবং তাদের দাবি যে নির্ভয়ার বিচার যেমন ছিল, তেমনি চিকিৎসা ক্ষেত্রে বিশেষ করে হসপিটালগুলোতে সুরক্ষা থেকে শুরু করে চিকিৎসা পরিষেবার যে জায়গাগুলো, সেই জায়গাগুলোর ডাক্তারবাবু প্রশ্ন তুলেছেন। আমার নিজস্ব অবজারভেশন বলি, আজকে যে আন্দোলনে আমি বলি পুলিশও মারলো, আজকের প্রেক্ষিতে যে প্রশ্নটা ডাক্তারবাবু তুলেছেন, যে
হসপিটালগুলোর চেহারা কিন্তু বদলায়নি। আমি আমার নিজস্ব অবজারভেশন, আমার নিজের দাদা এই আরজিকর হসপিটালেই মে মাসে অন্ততপক্ষে 10 দিন অ্যাডমিটেড ছিলেন। আমি সেখানে প্রতিদিন সেখানে গিয়েছি এবং সেখানে চিকিৎসা পরিষেবা বলি, নিরাপত্তার বলি, রোগী সুরক্ষার কথা বলি, চিকিৎসকদের সুরক্ষার কথা বলি, কোথাও কোনো অব্যবস্থা আমি অন্ততপক্ষে লক্ষ্য করিনি। এইটুকু আমি বলতে পারি। চোখ দিয়ে দেখলেন? তৃণমূলী চোখ দিয়ে না এটা তুমি হয়তো বলবে, কিন্তু আমি জাস্ট জিজ্ঞেস করি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমি আমার মানে মৃত্যুমুখী দাদার ভাই হিসাবে সেখানে চিকিৎসার জন্য গিয়েছি এবং আমি যে পরিষেবাটা পেয়েছি বা সাধারণ মানুষের যে একটা রেসপন্স বা ডাক্তার বা এই চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত আছে তাদের এবং আমার এটা খুব ভালো লাগলো। আজকে আর হাতে একদম সময় নেই, আমি আর সেকেন্ড রাউন্ড গেলাম না, কারণ তাহলে তর্কাতর্কি হবে। প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ, অন্যভাবে নেবেন না। আমি বিষয়টা নিয়ে তর্কাতর্কিই চাইছি না আজকে, তার কারণ এই মৃত্যু আমাদের প্রত্যেকের কাছে ব্যথার, আমাদেরকে ব্যথিত করেছে। সেই কারণ জন্য নেক্সট রাউন্ড যাওয়া মানেই হচ্ছে ডিবেট হবে, তর্ক হবে, একটা জটিলতা তৈরি হবে, একজন আরেকজনকে কাটবেন। আজকে হাতে আর সময় নেই, কিন্তু আজিজুলদার এই বক্তব্য আমাকে উৎসাহিত করলো। সেটা কি, আগামীকাল আমি বলবো রিপোর্টারদেরকে তারা যেন নির্দিষ্ট সময়ে বিভিন্ন হাসপাতাল ভিজিট করে এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে। তারা সত্যি তাদের যে সমস্ত ডিমান্ডগুলো আমরা এর আগেও করেছি অনেকবার, তাদের ডিমান্ডগুলো পূরণ হচ্ছে কিনা আমরা সেটা অবশ্যই তুলে ধরবো। কিষাণুদা থেকে শুরু করে শতরূপাদি, আজিজুলদা এবং রঞ্জনদাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্য। আজকে এখানেই শেষ করছি, পরবর্তী অনুষ্ঠানে সঙ্গ থাকুন, নজর রাখুন। নমস্কার।